ওনার্সদের কোনো অ্যাসেট প্রোটেকশন নাই। বিজনেস থেকে যদি কোনো লায়াবিলিটি আসে, সেই লায়াবিলিটি কিন্তু ওনার্সদের পার্সোনাল অ্যাসেট এবং ফাইন্যান্সকে গিয়ে হাত দিতে পারে। অনেক সময় একজন ওনারের সিদ্ধান্তের কারণে অন্য ওনাররাও সাফার করে। সোল প্রোপ্রাইটারশিপ এবং জেনারেল পার্টনারশিপ, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্সোনাল অ্যাসেট প্রোটেকশন নাই, কিন্তু এলএলসিতে সেটা আছে। 120 ডেজের মধ্যে আমরা যদি পাবলিকেশন রান না করি কোনো নিউজ পেপারে অথবা কোথাও, এবং সেটা যদি ডিপার্টমেন্ট অফ স্টেটকে সাবমিট না করি, তাহলে আমার এলএলসি বিজনেস স্ট্রাকচারটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ওনার্সদের কোনো অ্যাসেট প্রোটেকশন নাই। বিজনেস থেকে যদি কোনো লায়াবিলিটি আসে, সেই লায়াবিলিটি কিন্তু ওনার্সদের পার্সোনাল অ্যাসেট এবং ফাইন্যান্সকে গিয়ে হাত দিতে পারে, সেই প্রোটেকশনটা নাই। আর দ্বিতীয় হচ্ছে, অনেক সময় একজন ওনারের সিদ্ধান্তের কারণে অন্য ওনাররাও সাফার করে। একজন ওনারের সিদ্ধান্তের কারণে যদি অধিক মুনাফা হয়, সেটা যেমন ভাগ করে নেয় সব ওনাররা তাদের পার্সেন্টেজ অফ ওনারশিপের উপর ভিত্তি করে, ঠিক তেমনি লসের বেলায় একই ঘটনা ঘটতে পারে যে একজন ওনার হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, একজন পার্টনার, সেটা গিয়ে এফেক্ট করেছে গোটা বিজনেসকে, এবং সেটার জন্য সকলেই ক্ষতির মুখোমুখি হয়েছে। তো এটা হচ্ছে পার্টনারশিপ। আমার তৃতীয় যেই সাবজেক্টটা সেটা হচ্ছে এলএলসি। এলএলসি হচ্ছে ইউজুয়ালি এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ফর স্মল বিজনেস, স্বল্প পরিসরে যারা ব্যবসা করতে চায় এবং অ্যাট দ্য সেম টাইম যারা তাদের নিজস্ব পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করতে চায়। এর আগে আমি যেই দুটোর কথা বললাম, সোল প্রোপ্রাইটারশিপ এবং জেনারেল পার্টনারশিপ, এই দুটোর মধ্যে কিন্তু কোনো পার্সোনাল অ্যাসেট প্রোটেকশন নাই, কিন্তু এলএলসিতে সেটা আছে। এবং সেই কারণেই অনেক ক্ষুদ্র ব্যবসায়ী তারা এলএলসি দিয়ে শুরু করে। আবার এলএলসির যারা ওনার তাদেরকে বলা হয় মেম্বার, এবং এখানে সিঙ্গল মেম্বার এলএলসিও হতে পারে অথবা মাল্টি মেম্বার এলএলসিও হতে পারে। মানে মাল্টিপল মেম্বার হলে এটা মাল্টি মেম্বার, আদারওয়াইজ একজন যদি ওনার হয়ে থাকেন, মেম্বার হয়ে থাকেন, তো এটাকে বলা হয় সিঙ্গল মেম্বার। এটা কিন্তু ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে ফাইল করতে হয়, এবং ডিপার্টমেন্ট অফ স্টেটের সাথে ফাইল করার পূর্বে দেখে নিতে হয় আমি যেই নামটা দিচ্ছি, ধরেন আমি নাম দিচ্ছি এবিসি এলএলসি, আমাকে দেখতে হবে এবিসি এলএলসি আমার স্টেটে অ্যাভেলেবল কিনা, এবং যদি অ্যাভেলেবল হয়ে থাকে আমাকে সেটা ফাইল করতে হবে। অনেক স্টেটে এলএলসির কিন্তু পরবর্তীতে একটা পাবলিকেশন রান করতে হয়, এবং এটা কিন্তু নিউ ইয়র্ক স্টেটেও বটে। 120 ডেজের মধ্যে আমরা যদি পাবলিকেশন রান না করি কোনো নিউজ পেপারে অথবা কোথাও, এবং সেটা যদি ডিপার্টমেন্ট অফ স্টেটকে সাবমিট না করি, তাহলে আমার এলএলসি বিজনেস স্ট্রাকচারটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে, এবং অনেক স্টেটে এই রিকোয়ারমেন্টসটা নাই। তো রিকোয়ারমেন্টস যদি না থাকে তাহলে ভালো। এলএলসির ওই যে প্রথম সুবিধাটা যেটা হচ্ছে যে আমার অ্যাসেটকে প্রোটেক্ট করলো, এখানে আমি এবং আমার বিজনেস কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। এলএলসি ফর্ম করা মাত্র আমাকে কিন্তু একটা অপারেটিং এগ্রিমেন্ট তৈরি করতে হবে, এবং এলএলসিতে কিছু রিকোয়ারমেন্টস আছে। পরবর্তী যেই বিজনেস স্ট্রাকচারগুলো আসবে প্রত্যেকটাতেই এই ধরনের কিছু রিকোয়ারমেন্টস আছে, যে অপারেটিং এগ্রিমেন্ট হতে হবে, একটা মিটিং হতে হবে, বোর্ড মিটিং হতে হবে, এবং মিটিং মিনিটসগুলোকে আমাকে রেকর্ড করতে হবে, আমাকে লিখতে হবে, এবং কে কোন দায়িত্ব পালন করছে সেগুলো সব কিছু রেকর্ডেড হতে হবে। অনেক সময় বলা হয় যে আমি এলএলসি একটা ফর্ম করেছি, আমি আলটিমেটলি আমার পার্সোনাল অ্যাসেটকে কিন্তু প্রোটেক্ট করতে পারি নাই। হ্যাঁ, এরকম সিচুয়েশান অ্যারাইজ করে। কখন অ্যারাইজ করে? যখন দেখা যায় যে উনি এলএলসি ফর্ম করেছেন,
ব্যবসাও করছেন, কিন্তু কোনো অপারেটিং এগ্রিমেন্ট নাই, কোনো মিটিং মিনিটস নাই, কিছু রেজুলেশন নাই, রেজুলেশন নাই, কোন কাজ কে করছে, ব্যাংকে ম্যানেজ করছে, কোনো ডকুমেন্টেড কিছু না, কোনো রেকর্ড কিপিং হয় নাই, তখন কিন্তু অনেক সময় জাজ এলএলসির লায়াবিলিটি পার্সোনাল অ্যাসেটের দিয়ে ফুলফিল করে, অর্থাৎ পার্সোনাল অ্যাসেটের উপর চলে যায়। এটা শুধু এলএলসির ক্ষেত্রে নয়, এটা কর্পোরেশনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা তাই। এখানে কিছু কমপ্লায়েন্সের ব্যাপার স্যাপার আছে, সেগুলোকে আমরা অনেক সময় বুঝতে ভুল করি এবং সেগুলোকে সহজভাবে নিয়েই না। এখন এলএলসি ট্যাক্সিংয়ের একটা বিষয় আছে। এলএলসি ট্যাক্সিংটা হচ্ছে, যদি সিঙ্গেল মেম্বার এলএলসি হয়ে থাকে তাহলে ইটস লাইক সোল প্রোপ্রাইটারশিপ। আমি যেই ব্যবসা করলাম, ব্যবসার যেই মুনাফাটা হলো, এটা কিন্তু আমার পার্সোনাল ট্যাক্স রিটার্নে পাস থ্রো করলো। আমি এই জায়গাটা একটু বলে রাখি যে আমরা অনেক সময় বলি যে 4টা অর্গানাইজেশন, এগুলো পাস থ্রো এন্টিটি। পাস থ্রো কেন বলি, অনেকেই জিজ্ঞেস করে পাস থ্রো বলতে আপনারা কী মিন করেন। পাস থ্রো বলতে আমরা মিন করি যে আপনি যেই লাভটা করলেন অথবা যেই নেট ইনকামটা করলেন, যেটা আপনার ইনকাম, এটা কিন্তু কর্পোরেট লেভেলে, এলএলসি লেভেলে অথবা সোল প্রোপ্রাইটারশিপ অথবা পার্টনারশিপ লেভেলে কোনো ট্যাক্স পে করবে না। এই আপনার আয়টা চলে যাবে আপনার পার্সোনাল ইনকামের কাছে, এবং সেখানে এই আয়টা আপনার যদি আরও কোনো ইনকাম থেকে থাকে সেগুলোর সাথে যোগ হয়ে তারপর আপনি ট্যাক্স পে করবেন, আপনার যেই ট্যাক্স লায়াবিলিটি আসবে। এটা পাস থ্রো করবে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে। এর জন্যই আমরা বলে থাকি এই 4টা অর্গানাইজেশন হচ্ছে পাস থ্রো এন্টিটি। এই প্রফিটটা সরাসরি যে ওনার অথবা যারা মেম্বার তাদের ইনকামে গিয়ে পার্সোনাল লেভেলে গিয়ে যোগ হয়। তো এলএলসির সুবিধা হচ্ছে এটাই যে এটা আপনাকে প্রোটেক্ট করবে ফ্রম এনি লায়াবিলিটিস, এবং এটা ইউ ফ্রি টু চুজ হাউ টু ম্যানেজ ইউর এলএলসি, আপনি কিভাবে করবেন। এবং এটার একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে আপনি কমপ্লায়েন্স, ওই যে কথাটা বললাম যে আপনার ডকুমেন্টস মেনটেন করতে হবে। আপনি যদি প্রপার ডকুমেন্টস মেনটেন না করেন, সেপারেট ব্যাংক মেনটেন না করেন, আপনি ভাবছেন আপনি সিঙ্গেল মেম্বার, তো এলএলসির যে ইনকাম আসছে আপনার পার্সোনাল ইনকাম ব্যাংকে যাচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে যাচ্ছে এবং সেখান থেকেই আপনি খরচ করছেন, তাহলে কিন্তু এলএলসি ফর্ম করেছেন ঠিকই, কিন্তু এইটার যে ভিত্তিটা সেটা কিন্তু একটু নড়বড়ে হয়ে যায়। এর পরবর্তী ব্যবসাটা হচ্ছে কর্পোরেশন, যেটাকে আমরা বলে থাকি মোস্ট কমপ্লেক্স অ্যান্ড মোস্ট ইন্টেন্স ফর্ম অফ বিজনেস। এবং আমি আগেও বলেছি যে কর্পোরেশন যখন ফর্ম করা হয়, ইউজুয়ালি ইটস এ সি কর্পোরেশন। এবং একটু আগে কুইজে আমার যেমন কোশ্চেন ছিল এস কর্পোরেশনে কতজন শেয়ার হোল্ডার হতে পারে, সি কর্পোরেশনে কিন্তু আনলিমিটেড, যত খুশি তত হতে পারে। এবং সি কর্পোরেশনও কিন্তু শেয়ার হোল্ডারদের, এমপ্লয়িদের এবং যারা এটার সাথে সম্পৃক্ত প্রত্যেকের পার্সোনাল অ্যাসেটকে প্রোটেক্ট করে। কারো পার্সোনাল অ্যাসেট লায়াবল হয় না বিজনেসের কোনো জায়গায় কোনোভাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ, সুবিধা। এবং সি কর্পোরেশনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা কিন্তু গ্লোবালি রিকগনাইজড, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা সি কর্পোরেশন। আর সি কর্পোরেশনের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে পরবর্তীতে যদি আপনি ভেঞ্চার ক্যাপিটালিস্ট অথবা আউটসাইড ইনভেস্টরদেরকে খুঁজেন, চান কর্পোরেশনের সাথে সম্পৃক্ত হোক, তাহলে সি কর্পোরেশন ইজ অনলি ওয়ে টু গো। যেহেতু সি কর্পোরেশন এটা খুব অ্যাপিলিং ফর ইনভেস্টার্স, ওরা ইনভেস্ট করতে চায়, ওরা এটার পার্ট হতে চায়,
এবং জানে যে তাদের অ্যাসেটগুলো প্রোটেক্টেড হবে, এবং সি কর্পোরেশন অলওয়েজ ওয়েলকাম করে এই ধরনের ইনভেস্টর। যখন একটা কর্পোরেশন বড় হতে থাকে তখন অনেকেই ওই কর্পোরেশনের পার্ট হতে চায়। কর্পোরেশন বড় হয় কখন? যখন প্রচুর লাভ করে, মুনাফা সংগ্রহ করে এবং বড় হতে থাকে। এবং কোনো এক সময় দেখা গেছে যে অনেক কর্পোরেশন ওরা কিন্তু পাবলিক হয়ে গেছে। 3 মিনিট আছে আমাদের হাতে। ও পাবলিক, আচ্ছা ঠিক আছে, আমি শেষ করব। পাবলিক হয়ে গেছে, তাদের শেয়ারস মার্কেটে এসছে এবং বেশ ভালো চড়া দামে বিক্রি হচ্ছে। তখনই হয় যখন এটা অনেক বেশি লাভ করতে শুরু করে। আর লাস্টলি আমি বলবো এস কর্পোরেশনটা নিয়ে। এস কর্পোরেশন আমি আজকে কুইজে যেমন ছিল 100 জনের বেশি হতে পারবে না, এবং আরেকটা রেস্ট্রিকশন হচ্ছে এস কর্পোরেশনের শেয়ার হোল্ডার্সরা আইদার ইউএস সিটিজেন হতে হবে অথবা তারা ইউএস রেসিডেন্ট হতে হবে, গ্রিন কার্ড হোল্ডার হতে হবে। তবে এস কর্পোরেশনের অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি ট্যাক্স একবারই দেন। এস কর্পোরেশন কিন্তু পাস-থ্রো এন্টিটি, সি কর্পোরেশন পাস-থ্রো এন্টিটি নয়। তো সি কর্পোরেশন করে কি, এটা কর্পোরেট লেভেলেও পে করে এবং পার্সোনাল লেভেলে গিয়েও পে করতে হয় ট্যাক্স। আর এস কর্পোরেশন কর্পোরেট লেভেলে কোনো ট্যাক্স পে করে না। এইটা যেই ডিভিডেন্ডগুলো অথবা মুনাফাগুলো, প্রফিটগুলো এর শেয়ার হোল্ডারদেরকে দেয়, ওরা শুধু পার্সোনাল লেভেলে গিয়ে এটা পে করে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি দিতে পারি এই অল্প সময়ের মধ্যে। ধরেন একটা বিজনেসের নেট প্রফিট হয়েছে, এটা ধরেন এটা একটা কর্পোরেশন, সি কর্পোরেশন। কর্পোরেশনের প্রফিট হয়েছে $1,00,000। তো কর্পোরেশনের $1,00,000 প্রফিটের ধরে নিলাম যে কর্পোরেট ট্যাক্স রেট হচ্ছে 20%, তো 20,000 টাকা ট্যাক্স দিল। বাকি যেই 80,000 থাকলো, সেই 80,000 এর সিঙ্গেল ওনার হয়তো ছিল একজন শেয়ার হোল্ডার, তাকে ডিভিডেন্ড আকারে পুরোটাই দিয়ে দিল। এখন 80,000 পাওয়ার পর দেখা গেল ওনার ট্যাক্স রেট হচ্ছে 25%। তো ওই 80,000-এর উপর উনি আবার 25% ট্যাক্স দিলেন, তো যেটা এসে দাঁড়াচ্ছে অলমোস্ট অ্যানাদার 20,000। তো অলটুগেদার 40,000 ট্যাক্স উনি পে করলেন। এটা যদি এস কর্পোরেশন হতো তাহলে কি হতো? তাহলে এই 100,000 যেই প্রফিট, এই পুরোটাই উনি পেতেন, এবং 100,000-এর প্রফিটের উপর যদি ট্যাক্স রেট 24% হতো, তাহলে উনাকে 24,000 ট্যাক্স দিতে হতো, নট 40,000। মানে উনি 16,000 ট্যাক্স সেভ করতে পারতেন। আমরা লেম্যানস টার্মে সি কর্পোরেশনকে বলে থাকি যে এটা ডাবল ট্যাক্সেশন, আর এস কর্পোরেশনকে বলে থাকি যে সিঙ্গেল ট্যাক্সেশন অথবা পাস-থ্রো এন্টিটি। এটা ওনার অথবা মেম্বারের কাছে চলে যায় বলেই শেয়ার হোল্ডারের কাছে ইনকামটা চলে যায় এবং উনি ওনার পার্সোনাল লেভেলে ট্যাক্স পে করেন। তার মানে সি কর্পোরেশন এবং এস কর্পোরেশনের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এস কর্পোরেশনটা তুলনামূলক উত্তম এসসি কর্পোরেশন থেকে। কিন্তু এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট এদেরকে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এস কর্পোরেশন, ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য ঠিক আছে, কিন্তু যদি বড় হয়ে যায় তখন তাকে স্ট্রাকচারটা আবার সে কিন্তু এস স্ট্যাটাস লুজ করে সিতে চলে যেতে পারে, সেই সুযোগটা আছে। অনেক ধন্যবাদ জনাব পারভেজ কাজী, আসলে বিষয়টা খুব সুন্দর এবং চমৎকারভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।